হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গেটওয়ে অফ ফিউচার। আমি রাহুল চক্রবর্তী, গেটওয়ে অফ ফিউচারের ইতিহাসে এডুকেটর হিসেবে আজকে তোমাদের সাথে আমাদের পিজি হিস্ট্রির যে টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, প্রথমে সেই টপিকগুলো বলে দিই। দেখো, আজকে আমরা শুরু করব বেসিক্যালি আজকে আমাদের এই টপিকের মানে আমাদের এই সেশনের আলোচনাটা হবে ব্যাটেল অফ পলাশি, মানে পলাশির যুদ্ধ দিয়ে শুরু হবে। ঠিক আছে, পলাশির যুদ্ধ, তারপরে আসবে তোমার হচ্ছে কর্ণাটকের যুদ্ধ। ঠিক আছে, তারপরে আছে মুঘল সাম্রাজ্যের পতন। ঠিক আছে, তারপরে আছে তোমার আঞ্চলিক শক্তির উত্থান। ঠিক আছে, তারপরে আছে মহীশূর সাম্রাজ্য। ঠিক, তারপরে হচ্ছে তোমার শিখ সাম্রাজ্য, তারপরে রয়েছে ইংরেজদের আমলে বাংলার নবাবগণ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ। তারপরে রয়েছে ভারতে ইঙ্গ যুদ্ধগুলো, মানে ইংরেজদের সাথে ভারতীয়দের যে সমস্ত যুদ্ধগুলো ছিল সেগুলো। তারপর আছে 1773 রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 সালের পিটের ভারত শাসন আইন। অ্যান্ড লাস্ট টপিক যেটা অধীনতামূলক মিত্রতা আইন এবং লর্ড ডালহৌসি। তো মোটামুটি এই 10টা টপিক আমরা আমাদের আজকের এই সেশনে তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো ঠিক আছে, চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের সেশনের মধ্যে প্রবেশ করি। মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু প্রথমে আছে পলাশির যুদ্ধ, তাই আমি প্রথমে পলাশির যুদ্ধ দিয়ে তোমাদের শুরু করি। দেখো, পলাশির যুদ্ধ ব্যাপারটা কি, তার আগে একটু প্রেক্ষাপটটা বলি। কারণ ইতিহাস যখন তোমরা পড়বে, তোমরা তো যেহেতু পিজিতে পড়ছো পোস্ট গ্রাজুয়েশনে, তাই ইতিহাস মনে রাখার একটা সবচেয়ে সহজতর পন্থা কি জানো তো? তুমি বা তোমরা যত বেশি করে ব্যাকগ্রাউন্ড মানে প্রেক্ষাপটটা যত ভালো করে জানবে, ইতিহাস বোঝা বা ইতিহাস মনে রাখাটা তত বেশি কিন্তু সহজতর হয়ে যায়। তবে পলাশির যুদ্ধ নিয়ে শুরু করতে গেলে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখো। আমরা মোটামুটি সবাই জানি যে মুঘল সম্রাট ফারুক শিয়ার যখন তিনি মুঘল সম্রাট ছিলেন, ফারুক শিয়ারের সময় 1717 সাল নাগাদ মুঘল সম্রাট ফারুক শিয়ারের সময়, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখেছি মুর্শিদ কুলি খান। কি নাম বললাম? মুর্শিদ কুলি খান। এই মুর্শিদ কুলি খান তিনি বাংলায় একটা স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তার আগে পর্যন্ত মানে এই 1717 সালের আগে পর্যন্ত বাংলা বলতে পারো মুঘলদের অধীনে একটি সাধারণ সুবা মানে প্রদেশ যেটাকে বলে, সে সুবা বা প্রদেশ ছিল। কিন্তু মুর্শিদ কুলি খান 1717 সালে বাংলাকে প্রথম একটি স্বাধীন প্রদেশে পরিণত করে। এটা মুর্শিদ কুলি খান একটা বড় কৃতিত্ব। এবং মুর্শিদ কুলি খাঁ বাংলায় যখন তিনি তার স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন, মুর্শিদ কুলি খান হচ্ছেন বাংলার কিন্তু প্রথম স্বাধীন নবাব। মানে বাংলা এতদিন ধরে ছিল তোমার মুঘলদের অধীনে, মুর্শিদ কুলি খানের হাত ধরে বাংলা প্রথম একটি স্বাধীন রাজ্যে পরিণত হল। এবং মুর্শিদ কুলি খান হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন নবাব, বেশ। এবার এই যে মুর্শিদ কুলি খান বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করলেন, এরপর থেকে আমরা দেখলাম ধারাবাহিকভাবে কিন্তু বাংলায় মুর্শিদ কুলি খান পরবর্তী যে সমস্ত উত্তরাধিকারীরা ছিল তারা প্রত্যেকে নবাবের পদ অলঙ্কৃত করতে থাকে। একটা সময় আমরা দেখলাম যে তোমার আলীবর্দী খান, মানে এই মুর্শিদ কুলি খানের নবাবের বংশধর হিসেবেই পরবর্তী উত্তরসূরি হিসেবে আলীবর্দী খান এলেন। এখন আলীবর্দী খান তার কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। সত্যি কথা বলতে কি, আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। ঠিক, ভালো কথা। আলীবর্দী খানের মেয়ে ছিল, তার মধ্যে তার সবচেয়ে প্রিয়তমা মেয়ে আমিনা বেগম, তার ছেলে ছিলেন সিরাজউদ্দৌলা। তো আমাদের আলীবর্দী খান কি করলেন, সিরাজউদ্দৌলাকে তিনি বাংলার নবাব পদে বসালেন। কাকে বসালেন স্যার? সিরাজউদ্দৌলাকে। মনে থাকবে তো এটা, সিরাজউদ্দৌলাকে আমাদের আলীবর্দী খান কিন্তু বাংলার নবাব পদে বসালেন। ঠিক আছে, ভালো কথা। সিরাজউদ্দৌলা বাংলার নবাব পদে বসার পর যে বিষয়টা ঘটল খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সিরাজউদ্দৌলা ছিলেন অল্প বয়স্ক বাংলার নবাব, খুব বয়স তার কম। ঠিক আছে,
এবং বাংলার নবাব পদে বসার পর বা বাংলার নবাব পদে বসার পর যে প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে সামলানো দরকার, প্রশাসনকে যেভাবে পরিচালনা করা দরকার, সেই জাতীয় যোগ্যতা বা অভিজ্ঞতা কোনোটাই কিন্তু সিরাজউদ্দৌলার ছিল না। স্বাভাবিকভাবেই আলীবর্দী খানের আরও অন্যান্য মেয়েরা ছিল। আলীবর্দী খান কি করেছেন, তার মেয়ে আমিনা বেগমের ছেলেকে করেছেন। স্বাভাবিকভাবে তার অন্যান্য মেয়েদের, আলীবর্দী খানের অন্যান্য মেয়েদের যারা সন্তান ছিলেন তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হল যে আমাদেরকে তো আমার দাদু বাংলার নবাব করলো না, বাংলার নবাবের মতো এত গুরুত্বপূর্ণ দপ্তরটা সে সিরাজের হাতে তুলে দিল। অন্যদিকে আলীবর্দী খানের একজন বর্ষিয়ান মানে বয়স্ক একজন সেনাপতি ছিলেন, তার নাম ছিল মীর জাফর। এখন এই মীর জাফর এটা আশা করেছিলেন, দেখো আমরা তো জীবনে আশাই তো বেঁচে থাকি, আশাই বাঁচে চাষা কথা আছে। তো মীর জাফর তিনি হচ্ছেন আলীবর্দী খানের একজন বর্ষিয়ান সেনাপতি। মীর জাফর আশা করেছিলেন যে বাংলার নবাব আলীবর্দী খানের তো কোনো পুত্র সন্তান নেই, আর সেই সময় নিয়ম ছিল যে রাজা মারা যাবার পর রাজার পুত্র সন্তানই সিংহাসনে বসবে। কিন্তু যদি সেক্ষেত্রে রাজার পুত্র সন্তান না থাকেন তাহলে কি হবে, তাহলে রাজার যারা বর্ষিয়ান সেনাপতি বিশ্বস্ত লোক তারা সিংহাসনে বসবে। মীর জাফর সেই আশায় বেঁচেছিলেন যে হয়তো বা তিনি বাংলার নবাব হবেন, যেহেতু আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান নেই। কিন্তু আলীবর্দী খান যখন সিরাজউদ্দৌলার মতো একজন অল্প বয়স্ক তার নাতিকে বাংলার নবাব করলেন, এটাতে কিন্তু মীর জাফরও যথেষ্ট ক্ষুণ্ণ হলেন। এবং মীর জাফর মনে প্রাণে চাইছিলেন বাংলার নবাবের কুর্সিটা, কিন্তু তিনি যখন সেটা পেলেন না, তিনি মনে করলেন যে আমার মতন একজন বর্ষিয়ান অভিজ্ঞ ব্যক্তিকে বাদ দিয়ে আলীবর্দী খানের সিরাজউদ্দৌলার মতো একজন অল্প বয়স্ক এক কিশোরকে বাংলার নবাব পদে বসিয়ে দিল। তো সেদিন থেকে মীর জাফর ঠিক করলেন এই সিরাজউদ্দৌলাকে সরাতে হবে এবং বাংলার নবাব পদ তাকে দখল করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে কিন্তু আমাদের গল্পটা এগোবে, এই পলাশীর যুদ্ধের গল্পটা। তার মানে একটা বিষয় তোমরা বুঝতে পারলে যে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পরপরই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা চক্র তৈরি হয়ে গেল, যে চক্রটার মূল নেতৃত্ব দিচ্ছেন আমাদের গল্পেরই মীর জাফর। কারণ মীর জাফরের কিন্তু প্রচণ্ড স্বপ্ন ছিল বাংলার ক্ষমতা ভার বা বাংলার ক্ষমতা দখল করা, বাংলার নবাবের কুর্সি। যখন তিনি সেটা পেলেন না তখন কিন্তু সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তিনি চক্রান্ত শুরু করলেন, যে চক্রান্তটা মূল লক্ষ্য হচ্ছে যে সিরাজকে বাংলার নবাব পদ থেকে সরিয়ে দেওয়া এবং মীর জাফরের মীর জাফর স্বপ্ন থেকে তিনি কিন্তু নবাব পদ যেটা রয়েছে সেই নবাব পদটা কিন্তু দখল করা। বেশ, আমাদের গল্পটা এইভাবে কিন্তু এগোতে শুরু করল। ইতিমধ্যে তোমরা জানো যে ভারতবর্ষে একাধিক ইউরোপিয়ান বণিকরা সে সময় ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছে। এই একাধিক ইউরোপিয়ান বণিকদের মধ্যে ছিল তোমার পর্তুগিজ, ছিল ওলন্দাজ যারা হল্যান্ড বা ডাচ থেকে এসেছিল, যেটাকে ডাচ বলা হয়, এসেছিল তোমার আমাদের হচ্ছে যে তোমার ইংরেজরা, এসেছিল ফরাসিরা। এই ইউরোপিয়ান বণিকদের মধ্যে ইংরেজ বণিক যারা ছিল, ইংরেজরা, এই ইংরেজদের সাথে ইংরেজ বণিকরা এই সময় কিন্তু কলকাতায়, আমাদের যেটা আজকে কলকাতা শহর, সে কলকাতায় তারা তাদের বাণিজ্য কুটি স্থাপন করে। অন্যদিকে ফরাসি বলে যে বণিকরা এসেছিল ফ্রান্স থেকে, তারা কিন্তু আমাদের আজকের যে চন্দননগর বলে অঞ্চল, তারা সেখানে তাদের বাণিজ্য কুটি স্থাপন করে। বেশ, ইংরেজ আর ফরাসি দুটো বণিক, বিদেশি বণিক, তারা তাদের মতো করে বাংলায় বাণিজ্য করছে। এবার সে সময় একটা নিয়ম ছিল, বাংলায় যদি কোনো নতুন নবাব বসেন তাহলে বাংলায় যে সমস্ত ইউরোপিয়ান বণিকরা রয়েছে তারা কিন্তু সেই নতুন নবাবকে কিছু না কিছু উপঢৌকন বা গিফট পাঠাবে। তো ফরাসিরা সিরাজউদ্দৌলাকে একটা উপহার পাঠালো, যেহেতু তিনি বাংলার নবাব পদে বসলেন। কিন্তু ইংরেজরা শুরুর দিন থেকেই ওই অল্প বয়স্ক তরুণ সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব হিসেবে মানতে চাইল না, তাই তারা সিরাজকে কোনো উপঢৌকন বা গিফট পাঠালো না।
ভাই তুমি বাংলার নবাবের অধীনে, কারণ কলকাতা তো বাংলার নবাবের অধীনে অঞ্চল, তুমি বাংলার নবাবের অধীনে, বাংলার নবাবের অঞ্চলে তুমি বাণিজ্য করছো, আর তুমি বাংলার নবাবকে মান্যতা দিচ্ছ না। তার মানে এটা বিগ হিউমিলিয়েশন সিরাজউদ্দৌলার প্রতি। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে পাত্তা দিল না। এই ব্যাপারটা কিন্তু সিরাজউদ্দৌলাকে প্রথম থেকে ইংরেজ বিরোধী করে তুলল। এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আমাদের মির্জাফর তো আগের থেকেই, যেটা বললাম, যে তিনি তো একটা চক্র তৈরি করতে চাইছেন, তিনি চাইছেন সিরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য। তাহলে দুয়ে দুয়ে চার হতে খুব বেশি দিন সময় লাগলো না, ইংরেজদের সঙ্গে মির্জাফরের বন্ধুত্ব হতে খুব বেশি দিন সময় লাগলো না। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, মির্জাফর তিনি কিন্তু একা সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করেননি, তিনি একটা বড় চক্র তৈরি করেছিলেন। যে চক্রের মধ্যে অন্যতম ছিলেন জগৎ শেঠ, যে চক্রের মধ্যে অন্যতম ছিলেন রায় দুর্লভ, যে চক্রের মধ্যে অন্যতম ছিলেন রাজবল্লভ, যে চক্রের মধ্যে অন্যতম ছিলেন উমিচাঁদ। কি বললাম বুঝতে পেরেছ তো? এনারা অর্থাৎ সিরাজের রাজদরবারের যারা প্রধান প্রধান ব্যক্তি ছিল, তারা প্রত্যেকেই গোপনে মির্জাফরের সাথে হাত মেলালো এবং তারা বলল যে আমরা আপনাকে সর্বতোভাবে সাহায্য করব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। কারণ তোমরা বলতে পারো, স্যার এই লোকগুলো, মির্জাফরের তো নয় উদ্দেশ্য বুঝলাম, তিনি তো বাংলার নবাবের সিংহাসন দখল করতে চান, কিন্তু এই যে লোকগুলোর নাম বললেন, এরা কেন সিরাজের বিরোধিতা করলো? আরে করবে না কেন? এটার পিছনে একটাই তো কারণ, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার মতো এক অল্প বয়স্ক তরুণকে তারা তাদের শাসক হিসেবে মানতে রাজি নয়। ঠিক এবার একটা ঘটনা, যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে তোমার যে রাজবল্লভের পুত্র, এই রাজবল্লভ সিরাজউদ্দৌলার যে মুর্শিদাবাদের রাজপ্রাসাদ তার প্রধান দেওয়ান ছিলেন। রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাসের বিরুদ্ধে একটা অভিযোগ উঠল যে তিনি বাংলার নবাবের যে টাকশাল রয়েছে, সেই টাকশাল থেকে বিপুল পরিমাণ অর্থ তছরূপ করেছে, তছরূপ মানে চুরি করেছে। সিরাজউদ্দৌলা যেই কৃষ্ণদাসকে ধরার আদেশ দিল, অমনি কৃষ্ণদাস কি করলে শটান চলে গেল কলকাতায়, ইংরেজদের কাছে আশ্রয় নিল। ইংরেজরা কিন্তু আশ্রয় নিল। সিরাজ তার দূত, যার নাম ছিল নারায়ণ দাস, সিরাজ তার দূত নারায়ণ দাসকে বললেন একটা চিঠি লিখে এই নারায়ণ দাসকে কলকাতায় পাঠালেন ইংরেজদের কাছে। সেই চিঠিতে সিরাজ পরিষ্কার ইংরেজদের কাছে উল্লেখ করলেন যে দেখুন, কৃষ্ণদাসকে আপনারা আশ্রয় দিয়েছেন, এটা কিন্তু আপনারা আইন বিরুদ্ধ কাজ করেছেন, এটা আপনারা আইন বিরুদ্ধ কাজ করেছেন। তাই আমার দূতের মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি, অবিলম্বে কৃষ্ণদাসকে আমাদের হাতে তুলে দিন, আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার আপনারা হস্তক্ষেপ করবেন না। ইংরেজরা সিরাজউদ্দৌলার এই চিঠিটা পাওয়ার পর, মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজরা সিরাজউদ্দৌলার চিঠিটা পাওয়ার পর যে কাজটা করলো সেটা হচ্ছে যে তারা নারায়ণ দাসের হাতে তো কৃষ্ণদাসকে তুলে দিলই না, উপরন্তু যেটা তারা করলো সেটা হচ্ছে যে তারা কি করলো, নারায়ণ দাসকে অপমান করে পাঠিয়ে দিল। এই ব্যাপারটা সিরাজকে চরমভাবে কিন্তু ইংরেজ বিরোধী করে দিল। বেশ, ইতিমধ্যে তোমার আমাদের ইউরোপে 1756 সালে 1756 ইংল্যান্ড ও ফ্রান্সের ভেতর, ইউরোপে ইংল্যান্ড ও ফ্রান্সের ভেতর 1756 সালে আমরা দেখলাম একটা যুদ্ধ শুরু হলো, যে যুদ্ধটার নাম হলো সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। আমি আবারও বলছি যে যুদ্ধটার নাম হলো সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধটা শুরু হয়েছিল ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে, ঠিক আছে, ইংল্যান্ড আর ফ্রান্সের ভিতর, ঠিক আছে, ইংল্যান্ড আর ফ্রান্সের ভিতরে এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধটা শুরু হয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, যে এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, কেন এটাকে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বলা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ এটা টানা 7 বছর ধরে চলেছে, 1756 থেকে 1763 সাল পর্যন্ত, তাই এটাকে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বলা হয় ইংল্যান্ড আর ফ্রান্সের। এখন ইংল্যান্ড আর ফ্রান্স বাংলাতেও ছিল, কলকাতায় ইংরেজরা, ফরাসিরা চন্দননগরে। তাই যখন ইউরোপে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের আঁচ বাংলাতেও এসে পড়তে পারে। তাই সিরাজউদ্দৌলা, তাই ইংরেজ আর ফরাসিরা উভয়েই কি করলো, তারা জানে যে যেহেতু তাদের মধ্যে ইউরোপে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ ভারতে এসেও আছড়ে পড়তে পারে।
তাই দুপক্ষই যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবে ইংরেজরা কলকাতায় তাদের সামরিক ঘাঁটিকে তৈরি করা শুরু করলো। ফরাসিরাও চন্দননগরে সামরিক ঘাঁটি তৈরি করা শুরু করল। সিরাজউদ্দৌলার কানে খবর এলো। তিনি দুপক্ষকে বললেন যে দেখুন, এটা বাংলা, এটা আপনাদের ইউরোপ নয়, এবং এখানে আপনারা আমার অধীনে কাজ করছেন। এখানে বাংলার শাসক আমি ঠিক করব আপনারা কি করবেন আর কি করবেন না। তাই আপনাদেরকে আমরা আদেশ দিচ্ছি। দুপক্ষকে এটা বলছেন, দুপক্ষকে বলছেন, আপনাদের দুপক্ষকে বলছি, আপনারা ওই যুদ্ধের প্রস্তুতিকে সামনে রেখে যেভাবে আপনাদের সামরিক ঘাঁটি তৈরি করছেন বন্ধ করুন। বাংলায় আমরা যুদ্ধ চাই না। বাণিজ্য করতে এসেন, চুপচাপ বাণিজ্য করুন। এখন তিনি হচ্ছেন বাংলার নবাব, তিনি হচ্ছেন বাংলার শাসক, পুরো বাংলা তার নামে পরিচালিত হয়। ইংরেজরা ফরাসিরা সিরাজের কথা শুনল। তারা চন্দননগরে তাদের যে সামরিক ঘাঁটি ছিল সেটা করা বন্ধ করে দিল। কিন্তু ইংরেজরা সিরাজের কথায় ডোন্ট কেয়ার। ইংরেজরা বলা যেতে পারে যে ইংরেজরা যে কাজটা করবে সেটা হচ্ছে কি না, ইংরেজরা কিন্তু ডোন্ট কেয়ার। সিরাজের কথা শুনলো না, তারা সিরাজের কথা শুনলো না, তারা তাদের মতো করে দুর্গ তৈরি করা শুরু করলো। এই বিষয়টা যখন সিরাজউদ্দৌলার কানে গেল, সিরাজউদ্দৌলা কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ হলেন। খবরটা যখন সিরাজের কানে গেল মাই ডিয়ার স্টুডেন্টস, তখন কিন্তু সিরাজউদ্দৌলা বললাম ভীষণভাবে ক্ষুব্ধ হলেন। সঙ্গে সঙ্গে সিরাজ ঠিক করলেন যে ইংরেজদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। এদের বড্ড বেশি বাড় বেড়েছে, এরা আমাকে উপর হুকুম পাঠায়নি, আমার কর্মচারী কৃষ্ণদাসকে আগলে আটকে রেখে দিয়েছে, আমার হাতে তুলে দেয়নি। উপরন্তু এই ইংরেজরা আমার কথা পর্যন্ত শুনছে। তাই সিরাজ কি করলেন? সিরাজ 1756 সালের জুন মাস নাগাদ, 1756 সালের জুন মাস নাগাদ সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে দিলেন অতর্কিতে। এখানে বলে রাখি, বাংলার নবাবের রাজধানী ছিল কিন্তু মুর্শিদাবাদ। সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে নৌকোতে করে গঙ্গায় চড়ে কলকাতা এলেন সেনাবাহিনী তার সৈন্যবহর নিয়ে, এবং 1756 সালের জুন মাসে কলকাতায় ইংরেজদের যে ওই বাণিজ্যিক কেন্দ্রগুলো ছিল বা সামরিক কেন্দ্রগুলো ছিল সেগুলোর উপর তিনি আক্রমণ করে বসলেন। ফলত যে বিষয়টা হলো, ইংরেজরা সে আক্রমণ প্রতিহত করার জন্য আগে থেকে তৈরি ছিল না। স্বাভাবিকভাবে যে ঘটনাটা ঘটলো মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে ইংরেজরা কার্যত সিরাজের আক্রমণে দিগ্ভ্রান্ত হয়ে পড়লো এবং তারা ছত্রভঙ্গ হয়ে পড়ল। সিরাজউদ্দৌলা কলকাতা দখল করলেন। মানে ইংরেজদের যে সমস্ত বাণিজ্য গুটিগুলো ছিল, ইংরেজদের যে সমস্ত সামরিক দপ্তরগুলো ছিল সেগুলো দখল করে তিনি কলকাতা শহরটার নাম পরিবর্তন করে দিলেন কি জানো? আলীনগর। যেহেতু আলীনগর কেন রাখলেন? যেহেতু তার দাদুর নাম ছিল আলীবর্দী খান, সে আলীবর্দী খানের নাম অনুযায়ী তিনি কলকাতা শহরের নাম করলেন আলীনগর, ঠিক। এবং তিনি কলকাতায় এই আলীনগরের দায়িত্ব দিলেন যার উপরে, তার নাম হচ্ছে মানিকচাঁদ। এখানে বলে রাখি, মানিকচাঁদও কিন্তু ওই মির্জাফরের যে সিরাজ বিরোধী যে গ্রুপ, সেই গ্রুপের একজন বিশ্বস্ত সদস্য। কিন্তু সিরাজউদ্দৌলা, আমি আবারও বলেছি, শাসন পরিচালনা করার জন্য বিচক্ষণতা আর অভিজ্ঞতা দুটোই কিন্তু সিরাজের যথেষ্ট কম ছিল। তাই মানিকচাঁদের মতো একজন একজন বিশ্বাসঘাতককে তিনি আলীনগরের দায়িত্ব দিয়ে আবার কলকাতা থেকে তিনি আবার মুর্শিদাবাদে ফিরে গেলেন। এবার যে ঘটনাটা ঘটবে মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করলেন, তার সাথে একটা গল্প জড়িয়ে আছে, বলতে পারো আষাঢ়ে গল্প। সেই গল্পটার নাম হচ্ছে অন্ধকূপ হত্যা। ইংরেজিতে যদি বলো তাহলে এটাকে ইংরেজি নাম হলো ব্ল্যাক হোল ট্র্যাজেডি। এই অন্ধকূপ হত্যার অন্ধকূপ হত্যা, এই গল্পটা, আমি কেন এটা বললাম গল্প মানে এটা একটা আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প মানে জানো তোমরা, যেখানে গল্পের গুরু গাছে ওঠে। কেন আষাঢ়ে গল্প বলছি সেটা আমি ডেফিনেটলি একটু পরে বলবো, কিন্তু প্রথমে গল্পটা বলি। এই অন্ধকূপ হত্যা তত্ত্বটার যিনি প্রবক্তা তার নাম হচ্ছে হলওয়েল। কি নাম? হলওয়েল। এই হলওয়েল নামটা শুনে বুঝতে পারছো ইনি একজন জাতিতে ইংরেজ। হলওয়েল সাহেব তার এই গল্পে নাকি তিনি বলছেন
যে সিরাজউদ্দৌলা যখন কলকাতা দখল করলেন, কলকাতা দখল করার পর সিরাজউদ্দৌলা নাকি 146 জন ইংরেজকে তার হাতে বন্দি করেন। এই 146 জনের ভেতর 146 জনকে তিনি 14 ফুট 10 ইঞ্চি 18 ফুট লম্বা, 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটা ঘরের মধ্যে আটকে রাখেন। পরের দিন সকাল হতে দেখা যায় যে 146 জনের ভেতর 123 জন ইংরেজ মারা গেছে। তিনি বলছেন এটাই হচ্ছে অন্ধকূপ হত্যা। জুন মাসের কলকাতার ভয়ঙ্কর গরমে 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটা ছোট্ট ঘরের ভেতর, যে ঘরে একটাই জানালা ছিল, সেখানে 146 জন ইংরেজকে আটকে রেখে দেন। পরের দিন সকালে দেখা গেল 123 জন মারা গেছে। তিনি এটাই বলেন ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা বলতে পারো স্যার এটা আপনি আষাঢ়ে গল্প কেন বলছেন? মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আষাঢ়ে গল্প বলার কারণটা হচ্ছে, কেন এটা আষাঢ়ে গল্প বলছি, যদি সিরাজউদ্দৌলা এই ধরনেরই কোনো একটা কক্ষে, যদি সিরাজউদ্দৌলা এই ধরনেরই কোনো একটা কক্ষে এইভাবে এতজন ইংরেজদেরকে বন্ধ করে শ্বাসরোধ করে মেরেই ফেলবে, তাহলে সেই ঘরটার তো অস্তিত্ব থাকবে, বা সেই জায়গাটার তো অস্তিত্ব থাকবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হলওয়েল সাহেব কোথাও কোনো জায়গাতে এই গল্পটা বলতে কি বলেননি যে ঠিক কোন জায়গায় কোন ঘরটাতে এই ঘটনাটা ঘটেছিল। আসল তাহলে বলতে স্যার এই গল্পটা ফাঁদার তাহলে উদ্দেশ্য কি ছিল হলওয়েল সাহেবের? উদ্দেশ্য একটাই, বাংলার নবাবের যে চরিত্র, বাংলার নবাবের যে চরিত্র, সেই চরিত্রকে কলঙ্কিত করা, সেই চরিত্রকে মেলাইন করা। ঠিক, এটা হচ্ছে অন্ধকূপ হত্যা, মনে রাখবে এটা। এবার সিরাজউদ্দৌলা কলকাতায়, তিনি যেহেতু কলকাতা থেকে মুর্শিদাবাদে ফিরে গেলেন, ইতিমধ্যে কলকাতায় যে ইংরেজদের বাণিজ্যিক কেন্দ্র এবং সামরিক কেন্দ্রগুলো বাংলার নবাব দখল করেছেন, এই খবরটা কলকাতা থেকে ইংরেজদের কাছে শটান পৌঁছলো, যেখানে সেটা হচ্ছে মাদ্রাস। তখন মাদ্রাস বলতে পারো ইংরেজদের বলতে পারো প্রধান একটা বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র। এই মাদ্রাসে পৌঁছল। মাদ্রাসের ইংরেজ কর্তৃপক্ষ যে কাজটা করলো, সেটা হচ্ছে কি, সঙ্গে সঙ্গে রবার্ট ক্লাইভকে দায়িত্ব দিল, যাও তোমাকে কলকাতা পাঠাচ্ছি, কলকাতায় গিয়ে আমাদের যা যা ক্ষতি হয়েছে সব ক্ষতি তুমি পূরণ করে আসো। রবার্ট ক্লাইভ তিনি সেনাপতি অ্যাডমিরাল ওয়াটসনকে সঙ্গে নিয়ে নৌকোতে করে আমাদের মাদ্রাস থেকে এক বিরাট পরিমাণ ইংরেজ সৈন্যকে নিয়ে তিনি কলকাতার দিকে রওনা দিলেন। কলকাতায় এলেন এবং 1757 সালের জানুয়ারি মাস, মাই ডিয়ার স্টুডেন্টস, জানুয়ারি মাসে তারা কলকাতা এসে পৌঁছলেন। এবং যে কলকাতা বা আলীনগরের দায়িত্ব সিরাজউদ্দৌলা দিয়ে গিয়েছিলেন মানিকচাঁদের হাতে, বেচারা মানিকচাঁদ, আমি তো আগেই বলেছি যে তিনি বিশ্বাসঘাতকদের দলে রয়েছেন, তাই মানিকচাঁদ এই রবার্ট ক্লাইভ বা তার সৈন্যবাহিনীকে, খুব বেশি সংখ্যায় ছিল, ওই 40 জনের মতো রবার্ট ক্লাইভের সাথে ইংরেজ সৈন্য ছিল, তাদেরকে কোনো বাধা না দিয়ে তিনি আলীনগর বা কলকাতা কার্যত রবার্ট ক্লাইভকে ওয়াক ওভার দিয়ে চলে যান, ভাবতে পারছো? এবং ইংরেজরা বিনা বাধায় কলকাতা আবার দখল করে দিল। সিরাজউদ্দৌলার কাছে খবর পৌঁছলো। রবার্ট ক্লাইভ জানতেন যে সিরাজউদ্দৌলা কলকাতা পুনর্দখল করার জন্য তাড়াহুড়ো করে উত্তেজিতভাবে আসবেন, আর মুর্শিদাবাদ থেকে গঙ্গাতে করে যদি গঙ্গা নদীর উপর দিয়ে তিনি কলকাতা আসেন, তাহলে তার নৌবহর নোঙ্গর করবে, দাঁড়াবে এসে বজবজ বন্দরে, বজবজ যেটা আমাদের ওই শিয়ালদা দক্ষিণ শাখায় পড়ছে, শিয়ালদা বজবজ লোকাল চাল। রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার জন্য ফাঁদ পেতে রাখলেন। মাই ডিয়ার স্টুডেন্টস, কি ধরনের ফাঁদ? যে সিরাজউদ্দৌলা আসবেন আর চারিদিক থেকে তার সৈন্যবাহিনী সিরাজউদ্দৌলাকে ঘিরে ফেলবে, যাতে সিরাজউদ্দৌলা কোনো প্রত্যাঘাতের সুযোগটা না পান। সিরাজউদ্দৌলার ক্ষেত্রে একদম সেই ঘটনায় ঘটলো যেটা রবার্ট ক্লাইভ প্ল্যান করেছিলেন। সিরাজউদ্দৌলা গেলেন ইংরেজদের কাছে, ইংরেজদের ফাঁদে পড়লেন
এবং শেষ পর্যন্ত 1757 সালের 9 ফেব্রুয়ারি আমরা দেখলাম সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হলেন, যে চুক্তিটার নাম ছিল, মাই ডিয়ার স্টুডেন্টস, আলীনগরের চুক্তি। মনে থাকবে, এই আলীনগরের চুক্তি কিন্তু সিরাজউদ্দৌলা কার্যত বলতে পারো অপমানজনক চুক্তি বাংলার নবাবের কাছে, কারণ সারা বাংলা দেখলো যে বাংলার নবাব, যিনি এত শক্তিশালী, যার এত প্রতাপ, তিনি কিনা ইংরেজদের কাছে আত্মসমর্পণ করছেন এবং আলীনগরের চুক্তিতে তিনি ইংরেজদেরকে একাধিক সুবিধে দিচ্ছেন। সিরাজউদ্দৌলা চরমভাবে অপমানিত হলেন, সিরাজউদ্দৌলা চরমভাবে হিউমিলিয়েটেড হলেন, গোটা বাংলার কাছে তার মুখ পুড়ল। তিনি মুর্শিদাবাদে ফিরলেন আর ঠিক করলেন এই ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, সেই সময় গঙ্গাদি অনেকখানি জল বয়ে গেছে। সিরাজউদ্দৌলা এই যে রবার্ট ক্লাইভের হাতে পরাজিত হলেন, এই ব্যাপারটা ভীষণভাবে উৎফুল্ল করেছিল মির্জাফর অ্যান্ড তার কোম্পানিকে, মির্জাফর অ্যান্ড কোম্পানিকে। তাই মির্জাফররা এটাতে খুব খুশি হলেন এবং তারা রবার্ট ক্লাইভের সাথে গোপনে হাত মেলালেন এবং মির্জাফর বললেন যে আপনি সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব পদ থেকে সরিয়ে দিন, আপনি সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব পদ থেকে সরিয়ে দিন, চাপ নেই, আমরা আপনাকে সাহায্য করব সামরিক দিক থেকে। সিরাজউদ্দৌলা যত বড়ই সৈন্যবাহিনী থাক, ওই সৈন্যবাহিনী যুদ্ধ করবে না ইংরেজদের সাথে, তার দায়িত্ব আমরা নিলাম। কিন্তু রবার্ট ক্লাইভকে মির্জাফর এটাও অনুরোধ করছেন যে আপনার কাছে এটাও অনুরোধ, আপনাকে কিন্তু এই অ্যাসিউরেন্স মানে এই প্রতিশ্রুতি আমাদের দিতে হবে যে সিরাজউদ্দৌলাকে হারানোর পর আপনি কিন্তু আমাকে বাংলার নবাব পদে বসাবেন। মাই ডিয়ার স্টুডেন্টস, কি বুঝলেন? ভারতবর্ষে ইংরেজরা এমনি 150 বছর ভারতবর্ষ শাসন করেনি। ভারতবর্ষ, আমি আবারও বলছি, ভারতবর্ষে ইংরেজরা এমনি 150 বছর শাসন করেনি যদি ভারতীয়রা সাহায্য না করত, যদি ভারতীয়রা বিশ্বাসঘাতকতা না করত। 1757 সালে 23 জুন তারিখে আমাদের নদিয়া জেলার যে পলাশীর প্রান্ত, সেখানে সিরাজউদ্দৌলা তার সৈন্যবাহিনী নিয়ে গেলেন। সিরাজউদ্দৌলার যে সৈন্যবাহিনী ছিল তার সংখ্যাটা ছিল প্রায় 20,000-এরও বেশি, আর ইংরেজদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল যেন কত ছিল জানো? ইংরেজদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল মাত্র ওই মেরেকেটে হাজার। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যে যদি সত্যি 20,000-এর বিরুদ্ধে যদি 1,000 সৈন্যের যুদ্ধ হয়, সেই যুদ্ধের ফলাফল কি হওয়া উচিত? আমাদের সিরাজের পক্ষে আসা উচিত, অঙ্কের হিসেব তাই বলছে। কিন্তু মির্জাফর এবং তার দলবল সেদিন কিন্তু পলাশীর যুদ্ধে সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করল। শুধুমাত্র কুর্সি পাওয়ার জন্য, বাংলার গদিটা পাওয়ার জন্য সেদিন মির্জাফর এবং তার কোম্পানি সিরাজের যুদ্ধই করল না। ওই তরুণ সিরাজ অবাক হয়ে দেখছেন যে তার এত সৈন্যবাহিনী কিন্তু কেউ ইংরেজের সঙ্গে যুদ্ধ করছে না, কারণ তারা সবাই মির্জাফর। তাই সিরাজ বুঝতে পারলেন এই যুদ্ধের পরাজয় সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, সবাই বিশ্বাসঘাতকতা করেননি, দুজন সিরাজউদ্দৌলার হয়ে কিন্তু যুদ্ধ করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন মীর মদন, এবং আরেকজন হচ্ছেন মোহনলাল। এই মোহনলাল ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ। এই দুজনে কিন্তু সিরাজউদ্দৌলার জন্য নিজেদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এনারাও পারেননি। তাই 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধ যেটা হয়েছিল, সে পলাশীর যুদ্ধ আসলে যুদ্ধ ছিল না, এটা ছিল যুদ্ধের নামে আসলে একটা বিশ্বাসঘাতকতার নামান্তর। সিরাজউদ্দৌলা হেরে গেলেন, পলাশী থেকে পালিয়ে গেলেন। তিনি পালানোর পথে বিহারের রাজমহলে তিনি ধরা পড়ে গেলেন আমাদের মির্জাফরের দলের হাতে, এবং তারপর সিরাজউদ্দৌলাকে হত্যা করা হলো এবং বাংলার নবাব পদে বসলেন মির্জাফর। দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব যদি মুর্শিদ কুলি খান হয়, তাহলে বাংলার শেষ স্বাধীন নবাবের নাম হলো কিন্তু সিরাজউদ্দৌলা। কারণ সিরাজউদ্দৌলা যেদিন পলাশীর যুদ্ধে হেরে গেলেন, আসলে সেদিন
বাংলা হারেনি, মানে সিরাজউদ্দৌলা হারেনি, হেরেছিল বাংলায়, হেরেছিল ভারতবর্ষ। বাংলার স্বাধীনতা সূর্য সেদিনই কিন্তু অস্তে চলে গেল। কারণ পলাশির যুদ্ধে সিরাজের হেরে যাওয়ার পর ইংরেজরা বাংলা দখল করলেও বাংলায় তারা যে রক্তের স্বাদটা পেয়েছিল, তারপর এই বাংলা থেকে পুরো ব্রিটিশ সাম্রাজ্য বলতে পারো সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়। তাই পলাশির যুদ্ধকে ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর বলা হয়। আর মির্জাফর তিনি যেহেতু ইংরেজদের সাহায্যে বাংলার নবাব পদ পেয়েছিলেন, তাই পরবর্তীতে মির্জাফর শুধুমাত্র ইংরেজদের হাতের ক্রীড়ানক, আচ্ছা হাতের ক্রীড়ানক মানে হ্যান্ড পাপেট, হাতের পুতুল নবাবে পরিণত হয়। ইংরেজরা তাকে যেদিকে ঘোরাচ্ছে তিনি সেদিকে ঘুরছেন, ইংরেজরা তাকে যা বলছে তিনি তাই করছেন। অর্থাৎ বাংলার যে স্বাধীন সত্তা, সে বাংলার স্বাধীন সত্তার মাই ডিয়ার স্টুডেন্টস অবসান ঘটে। এটা হচ্ছে পুরো পলাশির যুদ্ধের গল্প, এবং আশা করি গল্প তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো, পলাশির যুদ্ধের পর আমরা এবার তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেকেন্ড টপিক যেটা আমাদের, সেটা হচ্ছে কর্ণাটকের যুদ্ধ। কর্ণাটকের যুদ্ধের পিছনে প্রেক্ষাপট আছে। দেখো, ইংরেজদের সম্পর্কে আমরা একটা কথা বারবার করে বলে থাকি, তোমরা জানো সে কথাটা কি, যে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হল, তাই না? কারণ ইংরেজরা ভারতে এসেছিল বাণিজ্য করার ছদ্মবেশে, কিন্তু বাণিজ্য করতে এসে তারা ভারতবর্ষে যেভাবে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, তাই বলা যেতে পারে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হল। যাই হোক, দেখো ইংরেজদের সাথে এই আমি আগেই বলেছি, ভারতে সেই সময় একাধিক ইউরোপিয়ান বণিকেরা ভারতে বাণিজ্য করতে এসেছিল। সে একাধিক ইউরোপিয়ান বণিকদের মধ্যে পর্তুগিজরা ছিল, হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে আসা ডাচেরা ছিল, ইংরেজরা ছিল, ডেনমার্ক থেকে আসা ডেনসরা ছিল, আর ছিল ফরাসিরা। ফরাসিরা সবার শেষে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে বাণিজ্য করতে এসে এই যে বিদেশি শক্তিগুলো, তার মধ্যে ইংল্যান্ড আর ফ্রান্সের স্বপ্ন ছিল যে ভারতে তারা তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করবে। ভালো কথা, কারণ সেই সময় গোটা পৃথিবীতে প্রধান যে দুটো ঔপনিবেশিক শক্তি ছিল, তার মধ্যে একটা শক্তির নাম হচ্ছে তোমার ইংল্যান্ড, এবং আরেকটা শক্তির নাম হলো ফ্রান্স। ইংল্যান্ড আর ফ্রান্স, এই দুটো শক্তি সেই সময় গোটা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। যেমন এখন ধরো আমেরিকা, চায়না বলতে পারো, তেমনি ইংল্যান্ড আর ফ্রান্স গোটা পৃথিবীতে এই দুটো দেশের বলতে পারো প্রচন্ড প্রভাব প্রতিপত্তি কিন্তু রয়েছে। স্বাভাবিকভাবেই এই দুটো দেশ হচ্ছে পরস্পর বিরোধী ঔপনিবেশিক শক্তি। ভারতে যখন এই দুটো দেশই বাণিজ্য করতে এসেছে, স্বাভাবিকভাবেই দুটো তলোয়ার তো আর একটা খাপে রাখা যাবে না। তাই ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে কি হলো, ঠোকাঠুকি শুরু হলো ভারতে। ঠোকাঠুকিটা প্রথম দিন দিয়ে শুরু হয়েছে, যে ভাই এই দুটো দেশ খুব ভালো করে জানে যে যদি আমরা আমাদের এই প্রতিদ্বন্দ্বী, ইংল্যান্ড ভাবছে আমাদের প্রতিদ্বন্দ্বী ফ্রান্স, আর ফ্রান্স ভাবছে আমাদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, তাই দুপক্ষই ভাবছে যদি আমাদের প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়া যায়, তাহলে ভারতে আমাদের বাণিজ্যিক এবং রাজনৈতিক যে বিস্তৃতি বা রাজনৈতিক সাফল্যের চাকা, সেটা বিনা বাধায় গড়গড়িয়ে চলবে। স্বাভাবিকভাবেই সেই সময় কর্ণাটক ভারতের এপিক সেন্টার ছিল, মানে মূল কেন্দ্র ছিল, এবং কর্ণাটক বলতে পারো সেই সময় একেবারে বাণিজ্যিক দিক থেকে খুব সমৃদ্ধশালী একটা অঞ্চল ছিল, খুব সমৃদ্ধশালী অঞ্চল। এবারে কর্ণাটকে বাণিজ্য করাকে কেন্দ্র করেই আমরা দেখলাম, মানে বাণিজ্য করা কি, মানে কর্ণাটকে ইংরেজরা চাইছে তারা তাদের বাণিজ্যিক একাধিপত্য প্রতিষ্ঠা করবে, সেখানে ফ্রান্সের কোনো জায়গা থাকবে না। অন্যদিকে ফ্রান্স ভাবছে যে কর্ণাটকে আমরা আমাদের ট্রেড মনোপলি প্রতিষ্ঠা করব, একচেটিয়া বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করব, সেখানে আমরা ইংরেজদের কোনো জায়গা দেব না। তা তো হয় না। তো যখন শত্রুপক্ষ, মানে এক পক্ষ যখন আরেক পক্ষকে, ওই কুরুক্ষেত্রে তোমাদের মনে আছে কি, কৌরব পক্ষের দুর্যোধন বলেছিলেন না পাণ্ডব পক্ষকে, যে বিনা যুদ্ধে নাহি দেব এক সূচাগ্র মেদিনী। তো যদি কোনো পক্ষই যদি 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি না হয়, তাহলে সেই বিবাদের মীমাংসা হচ্ছে যুদ্ধ। কর্ণাটকের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছিল।
ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ। তাই কর্ণাটকের যুদ্ধকে আমরা বলে থাকি কি, অ্যাংলো ফ্রেঞ্চ যুদ্ধ। কি বললাম, কি বলে থাকি মাই ডিয়ার স্টুডেন্টস? কর্ণাটকের যুদ্ধকে আমরা বলে থাকি অ্যাংলো ফ্রেঞ্চ, বা কর্ণাটকের যুদ্ধ যেমন বলা হয় তেমনি এটাকে ইঙ্গো ফরাসি যুদ্ধও কিন্তু বলা হয়। তো কাইন্ডলি তোমাদের মনে থাকবে তো, কর্ণাটকের যুদ্ধকে কি বলা হয়? কর্ণাটকের যুদ্ধকে বলা হয় ইঙ্গো ফরাসি যুদ্ধ, আর এটাকে ইংলিশ বলে অ্যাংলো ফ্রেঞ্চ। তাই যদি তোমাদের কর্ণাটকের যুদ্ধ পরীক্ষায় দেয় করতে পারবে। আর যদি বলে ইঙ্গো ফরাসি যুদ্ধ কি, তো ভারতবর্ষে ইঙ্গো ফরাসি, কর্ণাটকের যুদ্ধটা কিন্তু ইঙ্গো ফরাসি যুদ্ধ নামে পরিচিত। দেখো, ইংরেজ এবং ফরাসিদের ভেতর এই যে কর্ণাটকের যুদ্ধ, সেটা মোট 3টে পর্যায়ে হয়েছিল। 3টে পর্যায়ে, মানে 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধের সময়কালটা আমি বলে দিই, আমার এখানে পিপিটিতে দেওয়া আছে 1740 থেকে 48, না এটা ঠিক না, এটা হবে 1746 থেকে 48, এটা মনে রাখবে। কর্ণাটকের প্রথম যুদ্ধের সময়কালটা হচ্ছে 1746 থেকে 48, এটা হচ্ছে কর্ণাটকের প্রথম যুদ্ধের সময়। ওটা 40 টাইপো এরর যেটা হয়, টাইপিং করতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে, এটা 46 হবে, ঠিক আছে, মনে রাখো 46 থেকে 48, এটা হচ্ছে কর্ণাটকের প্রথম যুদ্ধের সময়কাল। ইংরেজ আর ব্রিটিশদের মধ্যে হয়েছিল এই যুদ্ধটা। এবং এই যুদ্ধে, এই যে যুদ্ধটায়, এই যুদ্ধটায় কর্ণাটকের নবাবও কিন্তু অংশগ্রহণ করেছিল, যার নাম ছিল আনোয়ার উদ্দিন। কর্ণাটকের নবাবও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্ট, যার নাম আনোয়ার উদ্দিন। তো আনোয়ার উদ্দিন যাই হোক, এই যুদ্ধে তিনি কিন্তু ইংরেজদের পক্ষ অবলম্বন করেছিলেন। মানে কর্ণাটকের যিনি নবাব আনোয়ার উদ্দিন, তিনি ইংরেজদের পক্ষ নিয়েছিলেন, ফরাসিদের বিপক্ষে গিয়েছিলেন। তা সত্ত্বেও তিনি জিততে পারেননি। যে যুদ্ধে আনোয়ার উদ্দিন ইংরেজদের কাছে হেরে যান, সেই যুদ্ধটার নাম ছিল ফরাসিদের কাছে হেরে যান, সেটা ছিল সেন্ট থোমের যুদ্ধ, ঠিক আছে। এবং এই যুদ্ধে মোটামুটি ভাবে বলতে পারো ফরাসিরা জয়লাভ করে এবং তারা কিছুটা হলেও সুবিধাজনক জায়গাতে পৌঁছয়। এরপর 1748 সাল নাগাদ এই যুদ্ধের সমাপ্তি ঘটে, এবং যে সন্ধিটার মাধ্যমে সমাপ্তি ঘটে সেই সন্ধিটার নাম হচ্ছে আইলা স্যাপেলের সন্ধি, মনে রাখবে। যে সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে আইলা স্যাপেলের সন্ধি, ঠিক। তাহলে প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ থেকে বা প্রথম কর্ণাটকের যুদ্ধ থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে ফরাসিরা প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধের পর বা কর্ণাটকের যুদ্ধের পর খানিকটা হলেও কিন্তু সুবিধাজনক জায়গাতে এসে পৌঁছেছিল। আবার বলছি, খানিকটা হলেও কিন্তু সুবিধাজনক জায়গাতে এসে পৌঁছেছিল। এবং কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিনের সঙ্গে তাদের সেন্ট থোমের যুদ্ধ হয়, ফরাসি শক্তিদের সাথে কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিন। যে আনোয়ার উদ্দিন খানিকটা অযাচিতভাবে ইংরেজদের পক্ষ অবলম্বন করতে গিয়ে কর্ণাটকের প্রথম যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এরপর যেটা হলো সেটা হচ্ছে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, যেটা সময়কাল ছিল 1749 থেকে 1754, এবং ফরাসি বনাম ইংরেজ। তবে প্রথম কর্ণাটকের যুদ্ধে আমি বলেছিলাম যে ফরাসিরা কিন্তু খানিকটা সুবিধে পেয়েছিল ইংরেজদের থেকে, কিন্তু দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে এসে আমরা দেখলাম যে ইংরেজরা কিন্তু ফরাসিদেরকে হারিয়ে দিল। তবে হ্যাঁ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সময়কাল হচ্ছে 1749 থেকে 1754, টানা 5 বছর এই যুদ্ধটা হয়েছিল। এবং এই যুদ্ধে আমরা দেখলাম ইংরেজরা তারা প্রথম কর্ণাটকের যুদ্ধে যেটুকু জমি হারিয়েছিল সেই জমি তারা কিন্তু আর পুনরুদ্ধার করতে পারল সেকেন্ড কর্ণাটকের যুদ্ধে। কাইন্ডলি গল্পটা প্রত্যেকে ভীষণ ভালোভাবে কিন্তু মনে রাখবে, ঠিক। এবং এই কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধেই আমরা দেখলাম যে বিষয়টার কথা, একজন বিখ্যাত ফরাসি জেনারেল ছিলেন, বিখ্যাত ফরাসি জেনারেল মানে ফরাসি সেনাপতি, যিনি কর্ণাটকের যুদ্ধে, প্রথম কর্ণাটক যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম ছিল জোসেফ ডুপ্লে। কিন্তু যেই জোসেফ ডুপ্লে দেখলেন, মানে যেই ফরাসিরা দেখলো যে দ্বিতীয় ইঙ্গো কর্ণাটকের যুদ্ধে বা দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধে বা দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে জোসেফ ডুপ্লের নেতৃত্বে ফরাসিরা সেই ধরনের রাজনৈতিক সুবিধার করতে পারল না, সঙ্গে সঙ্গে জোসেফ ডুপ্লের মতো একজন অত্যন্ত কুশলী এবং একজন অত্যন্ত বিচক্ষণ ফরাসি সেনাপতিকে আমরা দেখলাম ডেকে নেওয়া হলো। এরপর জোসেফ ডুপ্লে চলে যাওয়ার পর ফরাসিরা যাকে পাঠালো তার নাম হলো
কাউন্ট ডি লালি। কাউন্ট ডি লালি, এই কাউন্ট ডি লালিকে মাই ডিয়ার স্টুডেন্টস ফরাসিরা কিন্তু পাঠালো। কি জন্য পাঠালো? সরি, কাউন্ট ডি লালিকে ইংরেজরা যে জন্য পাঠালো ফরাসিরা, সেটা হচ্ছে ওই দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধে আমরা ইংরেজদের কাছে হেরেছি এবং যে জমিটা আমরা হারিয়েছি সেই জমিটা পুনরুদ্ধার করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের যে বিষয়টা হলো, কাউন্ট ডি লালি এসেও কিন্তু এই মানে কর্ণাটকের যুদ্ধে ফরাসিদের কপাল ফেরাতে পারলেন না। তৃতীয় ইঙ্গো কর্ণাটকের যুদ্ধ হলো এবং এই তৃতীয় ইঙ্গো কর্ণাটকের যুদ্ধের সময়কালটা হচ্ছে 1758 থেকে 1763, মনে রাখবেন, বা তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ। ঠিক আছে? এবং এই যুদ্ধটা হলো ইংরেজ বনাম ফরাসিদের ভেতর। তবে এই যুদ্ধেও আমি আবারও বলছি, কাউন্ট ডি লালি তিনি কিন্তু ফরাসিদের ভাগ্য ফেরাতে পারলেন না। কেন ফেরাতে পারলেন না বলছি। 1760 সাল নাগাদ 1760 সাল নাগাদ আমরা দেখলাম ফরাসি এবং ইংরেজদের ভেতর একটা যুদ্ধ ঘটল, যে যুদ্ধটার নাম হচ্ছে, ইংরেজিতে বলে ওয়ান্দিবাসের যুদ্ধ। আচ্ছা, এটা ইংরেজি নাম, বাংলা নামটা আমরা বলতে পারি বন্দিবাসের যুদ্ধ। কি নাম বললাম? বন্দিবাসের যুদ্ধ। এই যুদ্ধটার আসে, মানে যুদ্ধটার নামটা তোমরা অবশ্যই নোটটা যখন লিখবে তখন বন্দিবাসের যুদ্ধের কথা লিখবে। কেন লিখবে মাই ডিয়ার স্টুডেন্টস? এই বন্দিবাসের যুদ্ধ আমরা বলতে পারি সেটা হচ্ছে কিন্তু ইংরেজ ও ফরাসিদের মধ্যে একটা ফাইনাল ব্যাটল, মানে একটা চূড়ান্ত যুদ্ধ, একটা চূড়ান্ত যুদ্ধ। যে যুদ্ধে আমরা দেখলাম ইংরেজদের কাছে ফরাসিরা গোহারান হারলো, আর এমনভাবে হারলো যে ভারতবর্ষে কার্যত বলতে পারো ফরাসিদের যে সামরিক, তাদের যে মিলিটারি বেস ছিল, তাদের যে সামরিক মেরুদণ্ডটা ছিল, সেটা কিন্তু একেবারে ভেঙে গেল। তাই ফরাসিদের পক্ষে এই বন্দিবাসের যুদ্ধে হেরে যাওয়ার পর ইংরেজদের বিরুদ্ধে বা সারা ভারতবর্ষে উপনিবেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু চিরতরে, কি বলতে পারো, চিরতরে পুরো ম্লান হয়ে গেল। চিরতরে পুরো ম্লান হয়ে গেল। তো কাইন্ডলি এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ এবং বন্দিবাসের যুদ্ধ। এবং তারপর 1763 সালে আমরা বলতে পারি প্যারিসের চুক্তির মাধ্যমে, 1763 সালে আমরা বলতে পারি প্যারিসের যে সন্ধি বা প্যারিসের যে চুক্তি, সেই প্যারিসের চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। প্যারিসের চুক্তির মাধ্যমে কর্ণাটকের তোমার তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধের অবসান ঘটে। এই হচ্ছে মোটামুটিভাবে কর্ণাটকের যুদ্ধের কথা। এবং এই যুদ্ধেও তোমরা একটা বিষয় পরিষ্কার দেখলে, ইংরেজ আর ফরাসিদের মধ্যে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই তিনটে কর্ণাটকের যুদ্ধে বলো বা ইঙ্গো ফরাসি যুদ্ধই বলো, সেখানে কিন্তু শেষ হাসলো কিন্তু ইংরেজরা। বেশ, এটা হচ্ছে কর্ণাটকের যুদ্ধের গল্প। এবার আমরা আমাদের তোমার হচ্ছে 3 নাম্বার পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন। দেখো, মুঘল সাম্রাজ্যের পতন নিয়ে যদি আমরা আলোচনা করি, তো একটা বিষয় তোমরা সবাই জানো, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল কত সালে বলো? 1526 সালে, তাই না? পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে হারান এবং ভারতবর্ষে যে সুলতানি শাসন চলছিল সেটার অবসান ঘটান এবং তারপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। দেখো, এই যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য, এটা কতদিন চলেছিল জানো? 1526 থেকে চলেছিল 1857 পর্যন্ত। হ্যাঁ গো, আর তোমাদেরকে আমি পড়াবো, তোমাদের পিজির কোর্সে আছে। 1857 সালে সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল না, সে সিপাহী বিদ্রোহ পর্যন্ত ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য কিন্তু ছিল। এবং এই বাবর যদি মুঘল সাম্রাজ্যের ভারতবর্ষের প্রথম শাসক হন, তাহলে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শেষ শাসকের নাম কি জানো? তার নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এই নামটা মনে রাখতে হবে, দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি 1857 সালে ভারতবর্ষে মুঘল সম্রাট ছিলেন। এবং 1857 সালের পর ভারতবর্ষ থেকে মুঘল সাম্রাজ্যে অবসান ঘটানো হয়। কিন্তু তারপরও আমরা ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যকে, এই প্রায় 300 বছরের উপর রাজত্ব করেছে তারা, দুটো ভাগে ভাগ করি।
প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে কি বলতো, প্রথম ভাগটা হচ্ছে ওই একটা আমরা ছোটবেলায়, তোমরাও এটা মনে থাকবে তোমাদের, ওই একটা ছড়া মনে রাখতে, সেটা হচ্ছে ছবি আঁকে, সেটা ছিল যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, তাই না? মানে বাবা মানে বাবর, হইল মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, আর ঔষধে মানে ঔরঙ্গজেব। আমরা ছোটবেলায় মুঘল সম্রাটের নামগুলো মনে রাখার জন্য তোমরাও করেছো এই ছড়াটা মনে রাখতে। এখন প্রশ্ন হচ্ছে, ঔরঙ্গজেবের পরবর্তীকালে কি মুঘল সম্রাটরা ছিলেন না? ছিলেন তো। ঔরঙ্গজেবের পরেও তো মুঘল সম্রাটরা সিংহাসনে বসেছিলেন। তাহলে স্যার তাহলে বাকি পরবর্তী মুঘল সম্রাটদের নামগুলো আমরা মনে রাখার জন্য কোনো ছড়া মনে করি না কেন? কিংবা ইতিহাসে দেখবে দেওয়া থাকে মুঘল সাম্রাজ্যের পতন। তো মুঘল সাম্রাজ্যের পতন মানে আমরা যে সময় ইতিহাসটা পড়ি, ঔরঙ্গজেব পরবর্তী সময়ের ইতিহাসটা পড়ি। তার মানে একটা বিষয় পরিষ্কার যে বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত প্রথম পর্বের যে 6 জন মুঘল সম্রাট ছিলেন, তাদের আমলে কিন্তু মুঘল সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্যের প্রকৃত তারা কি হয়েছিল, হ্যাঁ হিন্দি শব্দ তারা কি বলা ভুল হবে, ডেভেলপমেন্ট হয়েছিল। তাদের আমলে কিন্তু বলতে পারো মুঘল সাম্রাজ্যের ডেভেলপমেন্টটা হয়েছিল। এবং ঔরঙ্গজেব মারা যান 1707 সালে। ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল সাম্রাজ্য কার্যত একজন প্রকৃত গার্জিয়ানের মতো, অভিভাবকের মতো পুরো ভারতবর্ষকে আগলে রেখেছিল। কিন্তু ঔরঙ্গজেব মারা যাবার পর যে সমস্ত তার পরবর্তী মুঘল সম্রাটেরা এসেছিলেন, তাদের অবস্থা ওই বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার মতোই ছিল। নরবরে শাসন, মুঘল সাম্রাজ্যের মতো এত বড় সাম্রাজ্যের শাসন পরিচালনার জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, বিচক্ষণতা কোনোটাই তাদের ছিল না। তাই ঔরঙ্গজেবের মৃত্যুর পরপরই বলতে পারো ইতিহাসে ধারাবাহিকভাবে বলা হয়ে থাকে যে মুঘল সাম্রাজ্যের গ্র্যাজুয়ালি পতনটা শুরু হয়েছে। হ্যাঁ, ঔরঙ্গজেব পরও মুঘল সাম্রাজ্য ছিল, থাকলে কি হবে, তখন কিন্তু মুঘল সাম্রাজ্যের আর সর্বভারতীয় কোনো কর্তৃত্ব ছিল না। তখন মুঘল সাম্রাজ্যের অধীনে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছে, স্বাধীন আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছে। যেমন একটু আগে বাংলার কথা তোমাদেরকে বললাম, যেমন একটু এর পরের টপিকে তোমাদের আলোচনা করবো ওই হায়দ্রাবাদের উত্থানের কথা, অযোধ্যার উত্থানের কথা। এই যে আর স্বাধীন রাজ্যগুলো গড়ে উঠছে, তবে এই ছোট ছোট স্বাধীন রাজ্য গড়ে ওঠার অর্থ কি? এই ছোট ছোট স্বাধীন আঞ্চলিক রাজ্যগুলো গড়ে ওঠার একটাই অর্থ, মাই ডিয়ার স্টুডেন্টস। আর সে অর্থটা হচ্ছে কি? সে অর্থটা হচ্ছে যে তোমার মুঘল সাম্রাজ্যের যে সর্বভারতীয় কর্তৃত্ব, সে কর্তৃত্বকে কিন্তু অমান্য করা। তাই 1707 সালের পর মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। আর এই মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অনেক কিছুকে দায়ী করা যায়। প্রথমত হচ্ছে উত্তরাধিকারজনিত সংকট, তারপর বলতে পারো সেটা হচ্ছে তোমার ওই ক্ষমতার অপব্যবহার, তৃতীয়ত বলতে পারো সেটা হচ্ছে তোমার অভিজ্ঞতার অভাব, তারপরে যেটা বলতে পারো সেটা হচ্ছে তোমার যে বিরাট বড় সাম্রাজ্যের বিস্তৃতি, সৈন্যবাহিনীর সংকট, ঠিক আছে, জায়গিরদারির সংকট, এবং একাধিক কারণকে আমরা মুঘল সাম্রাজ্যের পতন হিসেবে কিন্তু চিহ্নিত করতে পারি। মুঘল সাম্রাজ্যের পতনের পর এবার আমরা আমাদের 4 নম্বর টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, সেটা আঞ্চলিক শক্তির উত্থান। দেখো, আঞ্চলিক শক্তির উত্থান নিয়ে যদি আলোচনা করি, তো সেক্ষেত্রে একটা বিষয় খুব স্পষ্ট। মুঘল সাম্রাজ্য, আমি বলেছি যে অভিভাবকের মতো, মানে বাড়িতে যেমন একজন অভিভাবক থাকে, তিনি যেমন পুরো বাড়িটাকে সামলান, তাই না, অভিভাবকের দায়িত্বকে পুরো বাড়িকে সামলানো, তেমনি মুঘল সাম্রাজ্য বলতে পারো অভিভাবকের মতো পুরো ভারতবর্ষকে সামলাচ্ছে। যেই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে গেল, অমনি ছোট ছোট আঞ্চলিক রাজ্যগুলোর কিন্তু একের পর এক উত্থান ঘটতে শুরু করল। এবং এই আঞ্চলিক রাজ্যগুলোর মধ্যে অন্যতম একটা রাজ্য ছিল কিন্তু হায়দ্রাবাদ। মনে রাখবে, হায়দ্রাবাদ রাজ্যটার যার হাত ধরে উত্থান ঘটেছিল তার নাম ছিল নিজাম উল মুলক আসফ জাহ। মনে থাকবে, হায়দ্রাবাদ রাজ্যটার যার হাত ধরে উত্থান ঘটেছিল, মানে হায়দ্রাবাদের উত্থান যার হাত ধরে ঘটেছিল, তার নাম কি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? তার নাম হচ্ছে নিজাম উল মুলক আসফ জাহ। এই হায়দ্রাবাদেরই হচ্ছে তোমার ওই বিরিয়ানি। হায়দ্রাবাদ হচ্ছে বলতে পারো নিজামের দেশ। আবারও বলছি, হায়দ্রাবাদ কি? হায়দ্রাবাদ হলো কিন্তু নিজামের দেশ। আমরা বলি না হায়দ্রাবাদ।
তো হায়দ্রাবাদকে যিনি স্বাধীন রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন কিন্তু আমাদের নিজাম উল মুলক, যার প্রকৃত নাম হচ্ছে আসফ জাহ, এবং ইনি 1724 সালে হায়দ্রাবাদ নামক স্বাধীন রাজ্যটির পত্তন করেন। ঠিক, এবার আসো অযোধ্যা। অযোধ্যা রাজ্যটার প্রতিষ্ঠাতা হচ্ছেন বুরহান উল মুলক। অযোধ্যা রাজ্যটার প্রতিষ্ঠাতা হচ্ছেন বুরহান উল মুলক, এবং এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? না 1722 সালে। তার মানে হায়দ্রাবাদ ছিল মুঘলদের অধীনে একটা অঞ্চল, সেটা স্বাধীন হয়ে গেল। অযোধ্যা ছিল মুঘলদের অধীনে একটা অঞ্চল, সেটাও স্বাধীন হয়ে গেল 1722 সালে। যিনি প্রতিষ্ঠাতা তার নাম বুরহানুল মুলক। এই বুরহানুল মুলক তার আসল নাম ছিল সাদাত খান। যেমন নিজামুল মুলকের আসল নাম ছিল আসফ জাহ, তেমনি এটা মনে রাখবে বুরহানুল মুলকের আসল নাম ছিল কিন্তু সাদাত খান। তার হাত ধরে অযোধ্যা একটা স্বাধীন রাজ্যে পরিণত হলো। একইভাবে বাংলা, আমি এটা আগেই বলেছি যে 1717 সালে যখন পলাশির যুদ্ধ পড়েছি তখনই বলেছিলাম যে 1717 সাল নাগাদ আমরা দেখলাম যে বাংলাতে স্বাধীন নবাবী যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল কি গো? তার নাম ছিল মুর্শিদ কুলি খান। এই মুর্শিদ কুলি খান তিনি বাংলায় কিন্তু স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন, অর্থাৎ বাংলা একটা স্বাধীন রাজ্যে পরিণত হয়। ক্লিয়ার? একইভাবে শিখরা বলতে পারো, তারাও কিন্তু রঞ্জিত সিংহের নেতৃত্বে বলতে পারো, বলতে পারো তারা একটা স্বাধীন সার্বভৌম শিখ রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক একইভাবে মারাঠা সাম্রাজ্যেরও কিন্তু উত্থান ঘটেছিল মুঘল সাম্রাজ্যের গ্র্যাজুয়ালি ডিক্লাইন বা পতনের। মারাঠারাও কিন্তু একটা স্বাধীন উত্তর ভারতীয় সাম্রাজ্য হিসেবে কিন্তু উঠে এসেছিল। ক্লিয়ার? এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন। মানে বুঝতে পারছো, একটা বড় সাম্রাজ্য, মানে অভিভাবক যদি না থাকেন, বাড়ি যেমন পুরো বাড়িটা ছত্রভঙ্গ হয়ে যায়, ঠিক একইভাবে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের পতনের ধীরে ধীরে পতনের ফলে ভারতবর্ষে একের পর এক রাজ্য স্বাধীন হয়ে যাচ্ছে, ভারতবর্ষে একটা রাজনৈতিক অরাজকতার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব মহীশূর সাম্রাজ্য নিয়ে। দেখো, মহীশূর সাম্রাজ্য নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে মনে রাখবে একটা বিষয়, হায়দার আলীর নাম। মহীশূর রাজ্যের ক্ষেত্রে যে দুজন ব্যক্তিত্বের নাম খুব গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে একজন হচ্ছেন হায়দার আলী এবং আরেকজন হচ্ছেন হায়দার আলী ছেলে টিপু সুলতান। হায়দার আলী সত্যি কথা বলতে কি, তিনি মহীশূর রাজ্যকে একটা স্বাধীন রাজ্যে, মানে স্বাধীন বলবো না, মহীশূর স্বাধীন রাজ্যই ছিল, তিনি মহীশূরকে একটা শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন এবং বলতে পারো ভারতবর্ষে ইংরেজদের কাছে মহীশূর হায়দার আলীর সময় বা তার ছেলে টিপু সুলতানের সময় যথেষ্ট শক্ত গাঁট ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। একইভাবে মহারাজা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখদের উত্থান, শিখ শক্তির উত্থান, এটাও কিন্তু ইংরেজদের কাছে বা বলতে পারো ভারতবর্ষে শিখ জাতির উত্থান পুরো পাঞ্জাব সহ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সত্যি কথা বলতে কি একটা শক্তিশালী রাজনৈতিক অভ্যুত্থানের পরিচয় দেয়। এটা হচ্ছে ইংরেজ আমলে বাংলার যারা নবাব ছিল তাদের তালিকা। বাংলার প্রথম নাম মুর্শিদ কুলি খান, তারপরে আসেন সুজাউদ্দিন, তারপরে আসেন সরফরাজ খান, তারপরে আসেন আলীবর্দী খান, আলীবর্দীর পর আসেন আমাদের সিরাজউদ্দৌলা, তারপরে আসেন মির্জাফর, তারপরে আসেন মীর কাসিম। ঠিক, এবার তোমাদের সাথে একটু আলোচনা করব বক্সারের যুদ্ধ নিয়ে। দেখো, পলাশির যুদ্ধ নিয়ে যখন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তখন একটা কথা আমি বারবার করে বলেছিলাম, তোমরা মনে রেখেছো হয়তো, যে পলাশির যুদ্ধ অ্যাকচুয়ালি পলাশির যুদ্ধ ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এবং এটা আমি বলেছিলাম যে পলাশির যুদ্ধে আমরা এটাও বলেছিলাম যে তোমার পলাশির যুদ্ধে তোমার হচ্ছে যে বিশ্বাসঘাতকতা, যুদ্ধ তো হয়নি, বিশ্বাসঘাতকতা জয়লাভ করেছিল, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখন বিষয় যেটা হচ্ছে, সত্যি কথা বলতে কি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার পলাশির যুদ্ধে কিন্তু যুদ্ধ হয়নি। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব পদে বসলেন আমাদের মির্জাফর, যিনি বাংলার নবাব পদ পাওয়ার খুব যার শখ ছিল। কিন্তু পলাশির যুদ্ধের মাত্র 3 বছরের মাথায় ইংরেজরা কি করলো, ওই মির্জাফরকে বাংলার নবাব পদ থেকে সরিয়ে দিল। ভাবতে পারছো,
যে মির্জাফর ইংরেজদেরকে সাহায্য করলো বিশ্বাসঘাতকতা করে পলাশির যুদ্ধে ইংরেজদেরকে, সিরাজকে হারাতে, সেই মির্জাফরকে ইংরেজরা পশ্চাৎ দেশে লাথি মেরে বাংলার নবাব পদ থেকে সরিয়ে দিয়েছে এবং তার জায়গায় বাংলার নবাব পদে নিয়ে আসলো তার জামাতা মীর কাসিমকে। মীর কাসিমও কিন্তু আবার ইংরেজের সাথে গোপনে চুক্তি করে বাংলার নবাব হয়েছে। কিন্তু এই মীর কাসিমকেই ইংরেজরা কি করলো জানো, 1763 সালে আবার এই মীর কাসিম যেই ইংরেজদের কথার অমান্য করেছেন অমনি তাকেও ইংরেজরা কিন্তু লাথি কষিয়ে তাকেও সরিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং আবার ওই বৃদ্ধ বৃদ্ধ মির্জাফর, যিনি আবার সম্পর্কে আমাদের মীর কাসিমের জামাতা শ্বশুরমশাই হন, তাকে আবার ওই বয়স্ক বুড়ো মির্জাফরকে আবার বাংলা নবাব বসিয়েছে। মীর কাসিম তাকে যেভাবে ইংরেজরা হেনস্থা করে বাংলার নবাব পদ থেকে 1763-তে সরিয়ে দিল, তিনি না মানতে পারলেন না। তাই মীর কাসিম কি করলেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি একটা শক্তি জোট তৈরি করলেন। আর সেই শক্তি জোটে অন্যতম ছিলেন অযোধ্যার নবাব, যার নাম সুজা-উদ-দৌলা। কাইন্ডলি এই নামটা মনে রাখবে, সুজা-উদ-দৌলা। এই সুজা-উদ-দৌলা তিনি হচ্ছেন অযোধ্যার নবাব এবং তিনি মীর কাসিম তাকে নিয়ে একটা শক্তি জোট তৈরি করলেন, ঠিক আছে, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলাকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবং সেই সময় ভারতের মুঘল সম্রাট যিনি রয়েছেন তার নাম হচ্ছে দ্বিতীয় শাহ আলম। এই দ্বিতীয় শাহ আলমকে নিয়েও কিন্তু মীর কাসিম একটা শক্তি জোট গঠন করলেন। তার মানে একদিকে রয়েছেন মীর কাসিম, যিনি বাংলার ক্ষমতাচ্যুত নবাব বটে। মীর কাসিমের সঙ্গে রয়েছে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা, তার সাথে রয়েছেন এবং তাদের সাথে রয়েছেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তার মানে একদিকে তিনটে ভারতীয় শক্তি যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জোট বেঁধেছে, আর অন্যদিকে রয়েছে কারা, অন্যদিকে রয়েছে কিন্তু ইংরেজরা। এবার তোমরা বলো কি ফলাফল হতে পারে। এই যে তিনটে ভারতীয় শক্তি, অর্থাৎ বাংলার ক্ষমতাচ্যুত নবাব মীর কাসিম, অযোধ্যা নবাব সুজা-উদ-দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এরা তিনজন একদিকে, ইংরেজরা একদিকে, এবং এর ফলে যে যুদ্ধটা ঘটল বিহারের বক্সার জেলার বক্সার প্রান্তরে, সেই যুদ্ধটাকে বলা হয়, মাই ডিয়ার স্টুডেন্টস, বক্সারের যুদ্ধ। কি যুদ্ধ বলা হয়? বক্সারের যুদ্ধ। মনে রাখবে 1764 সালে এই যুদ্ধটা হয়েছিল। তবে এই যুদ্ধে কোনো বিশ্বাসঘাতকতা ছিল না, এই যুদ্ধে কিন্তু বলতে পারো কোনো সাবোতাজ ছিল না। সরি, এই যুদ্ধে আমরা দেখলাম ইংরেজদের সাথে এই তিনটে ভারতীয় শক্তির সত্যি যুদ্ধ হয়েছিল এবং ইংরেজদের হয়ে এই যুদ্ধে যিনি ইংরেজ সেনাদেরকে নেতৃত্ব দিয়েছেন তারা ছিল হেক্টর মুনরো। আর যদি বলো এই যুদ্ধের ফলাফলটা কি, তাহলে ইংরেজদের কাছে এই তিনটে ভারতীয় শক্তি নিদারুণভাবে পরাজিত হয়। তাই পলাশির যুদ্ধ ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, কিন্তু বক্সারের যুদ্ধ সেই ভিতকে আরো সুদৃঢ় রূপ প্রদান করে। কেন পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ গুরুত্ব বেশি? কারণ বক্সারের যুদ্ধে ইংরেজরা তিনটে ভারতবর্ষের সম্মিলিত শক্তিকে হারিয়ে দিয়েছিল। গোটা ভারতের কাছে, অন্যান্য ভারতীয় শক্তিগুলোর কাছে এই বিষয়টা পুরোপুরি স্পষ্ট প্রমাণিত যে ভাই, যতই তোমরা জোট বাঁধো, ইংরেজদের সামরিক শক্তির সাথে তোমরা কখনোই এঁটে উঠতে পারবে না। ইংরেজরা সামরিক দিক থেকে সমস্ত ভারতীয় শক্তিগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। কি বললাম বুঝতে পেরেছো? আর এই বক্সারের যুদ্ধে হেরে যাওয়ার পর, যেহেতু মুঘল সম্রাট, তিনি সেই সময় মুঘল সম্রাট ছিলেন, তিনি যখন বক্সারের যুদ্ধে, যেহেতু তিনি ইংরেজদের বিরুদ্ধে ছিলেন, হেরে গেলেন, স্বাভাবিকভাবে ইংরেজদের সাথে তিনি 1765 সালে একটা চুক্তি করেছিলেন, যে চুক্তিটার নাম হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, এলাহাবাদের চুক্তি। মনে রাখবে, এই এলাহাবাদের চুক্তি অনুযায়ী আমরা দেখলাম এই এলাহাবাদের চুক্তি অনুযায়ী মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদেরকে বাংলা, বিহার আর উড়িষ্যা এই তিনটে প্রদেশের দিওয়ানির অধিকার দিলেন। দিওয়ানি মানে কি বলতো? দিওয়ানি মানে রাজস্ব আদায়ের অধিকার দিলেন। বাংলা, বিহার আর উড়িষ্যার পুরো যে রাজস্ব আদায় করতো এতদিন ধরে কিন্তু ইংরেজরা, বাংলার নবাব
বাংলা বিহার রাজস্ব আদায় করতে গিয়ে বাংলার নবাব, কারণ তিনি তো ওই রাজস্ব আদায় করার একমাত্র অধিকারী, কারণ তিনি তো বাংলার শাসক। না, এই 1765 সালে এলাহাবাদের চুক্তির পর আর কিন্তু বাংলার নবাব তিনি কিন্তু রাজস্ব আদায় করতে পারবেন না। মানে স্যার, মানে হচ্ছে এবার থেকে কিন্তু রাজস্ব আদায় করবে কারা? ইংরেজরা। এবার থেকে রাজস্ব আদায় করবে কারা? এবার থেকে রাজস্ব আদায় করবে কিন্তু ব্রিটিশরা। ঠিক, এই জায়গাটা কাইন্ডলি একটু মনে রাখবেন, ঠিক আছে? এর ফলে বাংলার নবাব তিনি জাস্ট নামকে আসতে বাংলার নবাব থাকলেন। বাংলার নবাব তিনি কেবলমাত্র নামেই বাংলার নবাব, প্রকৃত ক্ষমতা পুরোপুরি চলে গেল কিন্তু ইংরেজদের হাতে, কারণ ইংরেজদের পুরো অর্থনৈতিক ক্ষমতাটাই থাকে। ক্লিয়ার? এবার আমরা আসবো ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে যুদ্ধগুলো। দেখো, ভারতবর্ষে ইংরেজরা, আমি আবারও বলছি, ভারতবর্ষে ইংরেজরা চেয়েছিল উপনিবেশ প্রতিষ্ঠা করতে, এবং তোমরা এটা প্রত্যেকেই জানো যে যে উপনিবেশ প্রতিষ্ঠা করার প্রাথমিক শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, উপনিবেশ প্রতিষ্ঠা করার প্রাথমিক শর্ত যেটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে যে ভারতবর্ষে সেই সময় যে কোনো দেশেই তুমি যদি উপনিবেশ প্রতিষ্ঠা করতে যাও, তো সেক্ষেত্রে প্রথম যেটা কাজ হবে সেই দেশের রাজনৈতিক ক্ষমতাকে দমন করা এবং সেই দেশে তোমার অপ্রতিহত রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করা, যাতে তোমাকে তোমার তোমার কর্তৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করতে না পারে। ভারতবর্ষে ইংরেজরা সেই কাজটাই করেছিল, কারণ ভারতবর্ষে সেই সময় অনেকগুলো স্বাধীন রাজ্য ছিল। মহীশূর রাজ্য, এখন যদি ইংরেজরা ভারতবর্ষে তাদের পুরো ভারতবর্ষে তাদের উপনিবেশে পরিণত করতে হয়, তাহলে মহীশূর রাজ্য দমন করতে হবে। সেই কারণে ইংরেজদের সাথে মহীশূরের যুদ্ধ বেঁধে গেল। মোট 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। তার মধ্যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা হয়েছিল 1767 থেকে 1769, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা হয়েছিল 1780 থেকে 1784, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা হয়েছিল 1790 থেকে 92, আর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা হয়েছিল 1798 থেকে 1799। এই হচ্ছে 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধের সময়কাল, এবং এই 4টে ইঙ্গ মহীশূর যুদ্ধে কিন্তু ইংরেজরা মহীশূর রাজ্যকে পুরো পরাজিত করে, এবং মহীশূর রাজ্যের যিনি শাসক ছিলেন টিপু সুলতান, তিনি যুদ্ধ করতে করতে ইংরেজদের হাতে নিহত হন, এবং পুরো মহীশূর সাম্রাজ্যকে ইংরেজরা তাদের যে মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল সেই মাদ্রাজ প্রেসিডেন্সি কিন্তু অন্তর্ভুক্ত করে। এরপর ইংরেজরা মহীশূরকে দমন করার পর উত্তর ভারতে মারাঠাদেরকে দমন করে, যে মারাঠারা ছিল উত্তর ভারতের প্রবল ক্ষমতাশালী একটা রাজনৈতিক শক্তি। মারাঠাদের সাথে ইংরেজদের যুদ্ধ হয় 1775 থেকে 1782 মধ্যে, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ। মারাঠাদের সাথে ইংরেজদের দ্বিতীয় যুদ্ধ বাঁধে 1802 থেকে 1805 মধ্যে, আর তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল 1817 থেকে 1819 মধ্যে। এবং মারাঠাদেরকে দমন করার পর ইংরেজরা পুরো মারাঠা সাম্রাজ্য তাদের যে বম্বে প্রেসিডেন্সি ছিল তার মধ্যে অন্তর্ভুক্ত করে। বুঝতে পারছো কিভাবে ইংরেজরা ভারতবর্ষে তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছে? এরপর আসো শিখদের সঙ্গে। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ 1845-46, আর দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ 1848-49, এবং এরপর পুরো শিখ সাম্রাজ্য কিন্তু ইংরেজরা দখল করে। আর বাংলা তো আগেই দখল করেই নিয়েছে। বাংলা, মহীশূর, মারাঠা, শিখ কার্যত পুরো ইংরেজদের হাতে পুরো ভারতবর্ষ চলে। আর এরপর ইংরেজদের শাসনকে ইংরেজরা কিভাবে ভারতবর্ষ চালাবে সেটা নিয়ে ইংরেজদেরকে প্রশ্ন করার মতো আর শক্তি ভারতবর্ষে থাকলো না। এবং এই যে ইংরেজরা ভারতবর্ষে এসেছিল বাণিজ্য করতে, তারা ছিল একটা বাণিজ্যিক কোম্পানি, যে বাণিজ্যিক কোম্পানিটার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি সংক্ষেপে লিখলাম EIC। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মাই ডিয়ার স্টুডেন্টস, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য, বলতে পারো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য 1773 সাল নাগাদ ভারতবর্ষের ব্রিটিশ সরকার একটা আইন প্রণয়ন করেছিল, যে আইনটার নাম ছিল রেগুলেটিং অ্যাক্ট। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রথম সাংবিধানিক পদক্ষেপ ছিল 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে বাংলার ব্রিটিশ গভর্নর এবার থেকে পরিণত হলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। মানে ব্রিটিশ গভর্নর গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাংলার গভর্নর গভর্নর জেনারেল অফ বেঙ্গলে পরিণত হলেন। এবং এই 1773-এর রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী আমরা দেখলাম কলকাতায়
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো, যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম হলো স্যার ইলিজা ইম্পে, আর বাংলার প্রথম যিনি গভর্নর হলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। ঠিক, এবার আমরা আসবো 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। 1784 সালে পিটসের ইন্ডিয়া অ্যাক্ট প্রণীত হয়, যে পিটসের ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে আমরা দেখলাম কোর্ট অফ ডিরেক্টরের পাশাপাশি একটা নতুন দপ্তর গঠন করলো বোর্ড অফ কন্ট্রোল। এই বোর্ড অফ কন্ট্রোল কি করবে? এই বোর্ড অফ কন্ট্রোল কিন্তু সরাসরি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, সেই শাসনকে কিন্তু তত্ত্বাবধান করবে, মনিটরিং করবে। ফাইনালি আমাদের আজকে লাস্টের টপিক অধীনতামূলক মিত্রতা নীতি। তোমরা প্রত্যেকেই জানো অধীনতামূলক মিত্রতা নীতি যিনি প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি। 1798 সালে তিনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন, এবং এই অধীনতামূলক মিত্রতা নীতির শর্ত যেটা ছিল যে ভারতের যে রাজ্য এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে সেই রাজ্যের কোনো সশস্ত্র সৈন্যবাহিনী থাকবে না। ইংরেজরা একদল সৈন্য পাঠাবে, যে সৈন্য ওই ভারতীয় রাজ্যটিকে পাহারা দেবে, রাজাকে পাহারা দেবে, এবং সেই সৈন্য ইংরেজ সৈন্যর ভরণ পোষণের যাবতীয় ব্যয়ভার কে পোষণ করবে? সেই ভারতীয় রাজ্যটি। সেই ভারতীয় রাজ্যের শাসক যিনি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছেন তিনি কিন্তু ইংরেজদের অনুমতি ছাড়া কোনো বিদেশি শক্তির সাথে বা কোনো দেশীয় শক্তির সাথে যুদ্ধ, শান্তি বা চুক্তি কিছুই করতে পারবেন না। এমনকি একজন ব্রিটিশ রেসিডেন্ট ওই ভারতীয় শাসকের রাজদরবারে সর্বক্ষণ হাজির থাকবেন, কি করছেন না করছেন সমস্ত বিষয়টা জানার জন্য। বুঝতে পারছো তো? এটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা। অর্থাৎ তুমি যদি বাই চান্স এই নীতি গ্রহণ করেছো, তার মানে তুমি কিন্তু ইংরেজদের যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অর্থাৎ তাদের যে অধীনতা পাশে আবদ্ধ হওয়া। মনে রাখবে 1798 সালে লর্ড ওয়েলেসলি এই নীতি চালু করেছিলেন, এবং এটা ইংরেজের মূল লক্ষ্যই ছিল এই নীতির মাধ্যমে ভারতবর্ষে তাদের সাম্রাজ্যবাদ বিস্তার করা। আর ভারতের প্রথম যে রাজ্যটা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল সেই রাজ্যটার নাম ছিল হায়দ্রাবাদ। ঠিক, পরবর্তীকালে লর্ড ডালহৌসি তিনি কিন্তু সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। 1850 সালে লর্ড ডালহৌসির আমলে কলকাতা টেলিগ্রাফ লাইন চালু হয়। তিনি প্রথম হাওড়া হুগলিতে রেলপথ চালু করেন, বাংলাদেশে প্রথম রেলপথ চালু করেন। ঠিক আছে, এটা মনে রাখবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে গেটওয়ে অফ ফিউচারের এই সেশনে, মানে এই প্ল্যাটফর্মে নেক্সট টপিক নিয়ে নেক্সট সেশন। ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।